বাংলাদেশে কিছু টার্গেটেড কিলিং এর চেষ্টা আছে। ভারত কিন্তু আমাদের এখানে বহু অপকর্মের সাথে জড়িত। এটা নিয়ে আমাদের কিন্তু তর্ক না। তর্কটা হচ্ছে আপনি কতটুকু যাবেন, কতটুকু বলবেন, আপনার রেড লাইন কোনটা? গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদকে যদি তাদের নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিককে দেওয়া উচিত, তারা যাতে নিরাপদে ভোট। আমি এটা যুক্তি হিসাবে নিলাম না কেন বলছি? আচ্ছা, উসমান হাদি কত ভোট পেতেন? কয়েক লাখ, 50,000? আমি সরি, উসমান হাদি খুব অল্প ভোটই পেতেন এবং নিজেই একটা জায়গায় বলছেন 500 ভোট পেলেও খুশি হব। তো উসমান হাদিকে তো খুন হতে হলো। এই কথাগুলো ভুল। ভোটের সংখ্যা দিয়ে আসলে কারো মৃত্যু ঝুঁকি হিসাব করা যাবে না। এটা হলো সোজাসাপটা কথা। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কিছু টার্গেটেড কিলিং এর চেষ্টা আছে। আপনি এমন মানুষকে হত্যা করবেন যার হত্যা, যেমন উনি নূরকে তো চেনেন, উনি রাশেদকে তো চেনেন, এরকম আর অনেককে চেনেন। সুতরাং বিশেষ করে নুরুল হক নূরের কথা বলছি, মানে তাকে অনেক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু দীর্ঘদিন তিনি শেখ হাসিনার ছাত্রলীগের হাতে যেভাবে মার খেয়েছেন ক্রমাগত, মানে ওনার মারের তো সীমা নেই। এই কয়েকদিন আগে তিনি এই সরকারের সময় মানে ওনার আরো ডিজাস্টারাস কিছু হতো কিনা, আমরা তাকে যেভাবে পেটানো হয়েছে, নাক মুখ থেকে যেভাবে রক্ত পড়তে দেখেছি। তো সুতরাং ওনারা খুবই পরিচিত মুখ। এরকম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, মানে তার টার্গেট কাকে করা হয়? যে পরিচিত, যার হত্যাকাণ্ডে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। উসমান হাদি ভোট পেতেন না, কিন্তু উসমান হাদিকে চিনতেন অনেকে, অনেক অ্যাক্টিভ ছিলেন। সুতরাং ওনাদের সেই মৃত্যু ঝুঁকি আছে, কোনো সন্দেহ নাই। আমাদের দেশে যখন ভারতীয় হাইকমিশনার, একজন সহকারী হাইকমিশনার বাসভবনে আক্রমণ করা হলো, তার প্রেক্ষাপটে দিল্লিতে আবার এক ধরনের যারা হচ্ছে তাদেরকে উগ্রবাদী, তারা হচ্ছে আমাদের হাইকমিশনারকে এক ধরনের তারা হচ্ছে হুমকি ধামকি দিয়েছে তাকে মেরে ফেলার। এই টেনশনটা আসলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সম্পর্কের জায়গাটুকু? টেনশন কমানো উচিত ছিল ইন এনি কনসিডারেশন, কিন্তু এটা বাড়ছে। এবং আমি এই রিসেন্টলি আমাদের হাই কমিশনে বা এই যে শিলিগুড়িতে যে ঝামেলা, এটার কিন্তু প্রধান কারণ আমরা এখানে এটা করেছি তা না। দিল্লির হাই কমিশনের সামনে যারা গেছেন তাদের মূল অভিযোগ, আমি প্রায় এই জন্য একটা কথা বলি, বাংলাদেশে না কিছুদিন আগে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি যে ভারত বিরোধিতার নামে ভারতের, আমরা দালালি বলি না, ভারত দালালি হচ্ছে আসলে। আপনি ভারত বিরোধিতার নামে এমন সব রেটরিক ব্যবহার করেন যেটা তার হাতে অস্ত্র তুলে দেয়, ভারতের 7 সিস্টার বিচ্ছিন্ন করে ফেলবো। এগুলো যখন বলেন, এগুলো ভারতের সাধারণ মানুষও সহজে নেয় না। আপনি যখন প্রত্যেকটা যে কোনো কিছুর সাথে ভারতকে রিলেট করেন, কোনো সমস্যা নেই। ভারত কিন্তু আমাদের এখানে বহু অপকর্মের সাথে জড়িত। এটা নিয়ে আমাদের কিন্তু তর্ক না। তর্কটা হচ্ছে আপনি কতটুকু যাবেন, কতটুকু বলবেন, আপনার রেড লাইন কোনটা? আপনি ওদের ডেপুটি হাই কমিশনের বাড়ির দিকে যাবেন কিনা, আপনি দূতাবাসের দিকে যেতে গেলেন, ঠিক আছে, বাধা দিল, কিন্তু আমি পরের বার গিয়ে আমি কিন্তু ভেতরে ঢুকে যাব। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু সবাই দেখছে। এই প্রেক্ষাপটে যখন এই হুমকিগুলো আপনি দেবেন কিনা কোয়েশ্চেন, তার চাইতে জরুরি কথা, একজন হিন্দু মানুষ তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে, আচ্ছা দুটো ইস্যু। প্রথম কথাটা হচ্ছে এটা আদৌ উনি এরকম কিছু করেন নাই। তিনি বাটন ফোন ইউজ করতেন, তার ফেসবুকে এরকম পোস্ট দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু আমরা এই আলোচনাটা আমি আনতেই চাই না। এই আলোচনাটা হচ্ছে প্রচুর, কিন্তু এটা একেবারে ভুল দিকে আমাদেরকে নিয়ে যায়। আমরা ধরে নিলাম তিনি অবমাননাকর মন্তব্য করেছেন, তো আমরা তাকে ধরে মেরে ফেলা দূরে থাকুক, তাকে পেটাতেও পারি না। এই বার্তাটা না সমাজকে দিতে হবে, মানুষকে দিতে হবে। এবং প্রয়োজনে বল, ওখানে পুলিশ ছিল বলেও অভিযোগ আছে, পুলিশের হাত থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট এরা এসব করছে এই মৃত্যুটাকে বেশি কেন্দ্র করে, যেহেতু তাদের হিন্দুত্ববাদী একজন হিন্দু মানুষকে আমরা এরকম। ভারত কি করছে দরকার নেই। ইনি বাংলাদেশের নাগরিক, একজন প্রান্তিক মানুষ। এই অসভ্যতা আমরা করলাম এই মানুষটার সাথে, তাই না? এটা আমাদের জাতি হিসাবে আমাদের চেয়ে বড় ব্যর্থতার কিছু নেই। কিন্তু যখন আমরা এই কাজগুলো করি, আমাদের মাথায় রাখতে হবে ওই পাশে ভারতে একটা উগ্র হিন্দুত্ববাদী দল ক্ষমতায় আছে, তারা বসে আছে বাংলাদেশের প্রতিটি জিনিস পিক করার জন্য এবং সেটার রিটালিয়েশন করার জন্য, সেটার রিয়াকশন দেখানোর জন্য। সো এই জিনিসটাই আমরা তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি ক্রমাগত।